বাড়ছে করোনার সংক্রমণ, একদিনে মৃত্যু ২৬, শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে স্বাস্থ্যমন্ত্রী। রিজার্ভের টাকা ব্যয় হবে অবকাঠামো উন্নয়নে, বললেন প্রধানমন্ত্রী। বিদেশি ঋণের দিকে তাকাতে হবে না বাংলাদেশকে। এবং বিভিন্ন স্থানে বাড়ছে ডায়রিয়া, আক্রান্তদের মধ্যে নারী শিশু বেশি। শুনছিলেন পারসিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি ২১ দেশের সংবাদে, আপনাদের সাথে আছি মহিমা পলি। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। গেল আড়াই মাসে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দুটিই বেড়েছে। গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ২৬ জনের। ১৮,৬৯৫ জনের নমুনা পরীক্ষায় ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ১,৭৭৩ জন। এদিকে করোনার প্রকোপ বাড়ায় শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। করোনা সংক্রান্ত জাতীয় কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। দেশে করোনা পরিস্থিতি ক্রমশই খারাপ হচ্ছে, বাড়ছে মৃত্যু ও শনাক্ত। গেল ২৪ ঘন্টায় রাজধানী সহ সারা দেশে ২৬ জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা ৮,৫৭১ জন। একই সাথে নতুন করে ১,৭৭৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মোট করোনা শনাক্ত হল ৫,৫৯,১৬৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ২৬ জনের মধ্যে ২১ জন পুরুষ ও ৫ জন নারী। মৃতদের মধ্যে ৪০ ঊর্ধ্ব ২ জন, ৫০ ঊর্ধ্ব ৫ জন এবং ৬০ ঊর্ধ্ব ১৯ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১,৪৩২ জন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগ সংক্রান্ত এক বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে করোনা সংক্রমণ বাড়ছে, ফলে সারা দেশের সব হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে মানুষ যাতে সতর্ক হয় সেজন্য বিভিন্ন দিক নির্দেশনা দেন মন্ত্রী। যারা মাস্ক না পরে তাদেরকে জরিমানা করবে, তারপরে মাস্ক নো সার্ভিসটাকে আরো কঠোরভাবে প্রয়োগ করবে। তো অনেক হাসপাতালে করোনা ইউনিট ছিল না, মানে যেহেতু রোগী নাই, প্রত্যেকটি হাসপাতালে করোনা ইউনিট আমরা আবারও ব্যবস্থা করতে বলা হয়েছে। করোনার প্রকোপ বাড়লে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে কিনা সে বিষয়েও পুনর্বিবেচনা করা হতে পারে বলেও জানান মন্ত্রী। যেহেতু সংক্রমণ যদি খুব বেশি বেড়ে যায় তাহলে নিশ্চয়ই এটাকে রিভিউ হয়তো ওনারা করবেন, আর যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে পরে ওনারা সিদ্ধান্ত হয়তো ওনাদের মতো করে নেবেন আর কি। এ সময় তিনি আরো জানান, করোনা সংক্রমণ বাড়লে মেডিকেল ভর্তি পরীক্ষার সময়সূচিও পরিবর্তন হতে পারে। আতঙ্কিত বলবো না, আমরা খুবই বিষয় উদ্বিগ্ন যে এটা কেন হচ্ছে। সাইদুল ইসলাম, ২১ টেলিভিশন। এদিকে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা তৈরিতে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সকাল থেকে নগরীর আগ্রাবাদ, কোতোয়ালি, অন্দরকিল্লা, চকবাজার, জিএসসি মোড়, বহদ্দারহাটে বিশেষ অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা করোনা সংক্রমণ মোকাবিলায় জনগণের মাঝে মাস্ক বিতরণ করেন। তারা জানান, গণসচেতনতামূলক এই কার্যক্রম অব্যাহত থাকবে। এরপরও মাস্ক না পরলে আইন অনুযায়ী জেল জরিমানা করা হবে। এদিকে গেল ২৪ ঘন্টায় চট্টগ্রামে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫৩ জন। রিজার্ভের টাকা ব্যয় হবে দেশের অবকাঠামো উন্নয়নে, বিদেশি ঋণের দিকে আর তাকাতে হবে না বাংলাদেশকে। বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, এ তহবিল থেকে অর্থ ব্যয় হবে পায়রা বন্দরের ড্রেজিং প্রকল্পে। অর্থ ব্যবহারের সুযোগ পাবে ভারত, নেপাল ও ভুটানের পাশাপাশি অন্যান্য দেশও, যা অবদান রাখবে দেশের অর্থনীতিতে। প্রণব চক্রবর্তী রিপোর্ট।
সরকারের ধারাবাহিকতায় বাস্তবায়ন হচ্ছে নানা উন্নয়ন প্রকল্প, যার মধ্যে রয়েছে পদ্মা সেতু, মেট্রো রেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পায়রা সমুদ্র বন্দর সহ আরও কিছু মেগা প্রকল্প। এসব প্রকল্প অব্যাহত রাখতে গঠিত হল বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল। করোনাকালে দেশের যে রিজার্ভ বেড়েছে, সে অর্থ দিয়েই এ তহবিল গঠিত হল। এর অর্থ ব্যবহৃত হবে পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের ক্যাপিটাল ও মেইনটেনেন্স ড্রেজিংয়ে। এই চ্যানেল দিয়ে চলাচল করতে পারবে 40 থেকে 50,000 টন ধারণ ক্ষমতার জাহাজ। সকালে গণভবন থেকে তহবিল গঠনের এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভ উদ্বোধন আমি ঘোষণা করছি। প্রধানমন্ত্রী বলেন, এই প্রথম গঠিত হলো বৈদেশিক মুদ্রার তহবিল, যা দেশের অবকাঠামো নির্মাণের কাজে লাগাতে চায় সরকার। বারবার শুধু অন্যের কাছে হাত পাতা বা কারো কাছে ধার না করে আমরা আমাদের নিজেদের অর্থ দিয়েই নিজেদের অবকাঠামো উন্নয়ন, তাদের দেশেরও লাভ, আবার আমাদেরও একটা আত্মবিশ্বাস জন্মাবে, আত্মমর্যাদা বোধ আসবে, আর আমরাও যে পারি সেটাও আমরা বিশ্বের কাছে দেখাতে পারবো। প্রধানমন্ত্রী বলেন, পায়রা বন্দর উন্নত হলে ভারত, নেপাল, ভুটান সহ অন্যান্য দেশও তা ব্যবহারের সুযোগ পাবে, যা অবদান রাখবে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে। শুধু এটা ড্রেজিং করলে আমরা প্রতি বছর এটা মেনটেনেন্স করতে হবে। এভাবে আমাদের দক্ষিণের নদীগুলি মানে শত শত বছরের যে সিল্ট মুখগুলি বন্ধ করে রেখেছে, সেটা যদি একবার খুলে দিতে পারি, আমাদের যে নদীর নাব্যতা বৃদ্ধি পাবে, নদীর পথে আমাদের ব্যবসা বাণিজ্য আরও সুগম হবে। শুধু তাই না, এখান থেকে আমরা সেই ভারতের আসাম থেকে বা ভুটান থেকে নৌপথেই পণ্য পরিবহন করার সুযোগ হবে এবং তারা আমাদের পোর্টগুলিও ব্যবহার করতে পারবে। এই পায়রা বন্দরকে কেন্দ্র করেই কিন্তু সমুদ্র বন্দর গড়ে উঠতে পারবে ভবিষ্যতে। বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ, তাই সরকারের লক্ষ্য সব চ্যালেঞ্জ মোকাবেলা করে উন্নত দেশে যাওয়া, জানালেন প্রধানমন্ত্রী। উন্নয়নশীল দেশ হিসেবে আমাদেরকে নিজের পায়ে চলতে হবে, নিজেদের অর্থনে কাজ করতে হবে, আমরা আমাদের দেশকে উন্নত করব, এটাই আমাদের লক্ষ্য। করোনার দ্বিতীয় তরঙ্গ সামলাতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাই যেন স্বাস্থ্যবিধিটা মেনে চলেন। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে দেশের বিভিন্ন স্থানে বেড়েছে ডায়রিয়ার প্রাদুর্ভাব। আক্রান্তদের মধ্যে শিশু ও নারী সংখ্যাই বেশি। গত 3 বছরের তুলনায় রেকর্ড সংখ্যক ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছেন বরগুনা সদর হাসপাতালে। সাতক্ষীরায় হঠাৎ করে নিউমোনিয়া, সর্দি জ্বর ও ডায়রিয়া আক্রান্ত শিশু রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। হাসপাতালগুলোতে চিকিৎসক সংকট, শয্যা স্বল্পতা ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। সাতক্ষীরা প্রতিনিধি জিএম মনিরুল ইসলাম মিনি ও বরগুনা প্রতিনিধি জয়দেব রায়ের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। বরগুনা সদর জেনারেল হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে মাত্র 10টি বেড, কিন্তু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গত 3 দিনে ভর্তি হন 76 জন রোগী। তাদের স্থান হয়েছে হাসপাতালের মেঝে ও বারান্দায়। আক্রান্তদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। প্রয়োজনীয় চিকিৎসা সেবা না পাওয়ার অভিযোগ করছেন রোগীরা। অন্যদিকে হাসপাতালের নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে হয়ে পড়ছেন আরও বেশি অসুস্থ। স্যালাইন দেয়া আর কোনো খবর নেই, নোংরা পরিবেশে দেখেন কি অবস্থা, মাছি মশা। এখানে হাসপাতালের পরিস্থিতি খুবই কঠিন। একটা স্যালাইন দিয়েছে মাত্র হসপিটালে, আর সব বাইরে কিনতে হয়েছে। তো রুগী বাঁচারই কথা না, যে ব্যবস্থা হয়েছে। কাল সকালে আইছি, কোনো ডাক্তার আয় না। সাধারণত খোলা খাবার খেলে, রাস্তাঘাটে যে ফুচকা বা এই টাইপের খাবার টাবার খেলে বা ময়লা হাতে নোংরা হাতে খাবার ধরলে সেক্ষেত্রে ডায়রিয়া একটু বাড়তে পারে। সাতক্ষীরা নিউমোনিয়া, সর্দি, জ্বর, কাশি ও ডায়রিয়া রোগে আক্রান্ত শিশু রোগীর সংখ্যা বেশি বৃদ্ধি পেয়েছে। চলতি মাসের প্রথম 2 সপ্তাহে সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ড থেকে চিকিৎসা নিয়েছেন 3 শতাধিক শিশু, আর একই সময়ে শিশু ওয়ার্ড থেকে চিকিৎসা নেয় প্রায় 250 শিশু। এদের মধ্যে মৃত্যু হয়েছে 4 শিশুর। এছাড়া একই অবস্থা সাতক্ষীরা শিশু হাসপাতালের। সব মিলিয়ে গত 2 সপ্তাহে 5 শতাধিক শিশু বিভিন্ন রোগে আক্রান্ত হয় হিমশিম অবস্থা। এখানে রোগী যা আসছে, একদিন 2 দিন রেখে সব ছেড়ে দিচ্ছে, তা সুস্থ হোক আর নাও। জায়গার খুব সংকট, তাছাড়া পরিবেশটা কেমন অনেকটা নোংরা। একজন মাত্র মেডিকেল অফিসার দিয়ে কিন্তু আমরা এই সদর হাসপাতালে আমাদের কার্যক্রম চালাচ্ছি। সেই কিন্তু ডায়রিয়া ওয়ার্ড দেখছে, সেই পেডিয়াট্রিক ওয়ার্ড দেখছে, পেডিয়াট্রিক আউটডোরও তাকেই অ্যাটেন্ড করতে হচ্ছে। শিশু বিভাগে দ্রুত চিকিৎসক, নার্স সহ জনবল যুক্ত করা এবং প্রয়োজনীয় ওষুধ ও স্যালাইন সরবরাহের দাবি রোগী, স্বজন ও ভুক্তভোগীদের। মাসুম আলিসা, 21 টেলিভিশন।
সংবাদের এ পর্যায়ে নিচ্ছি বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। মিরসরাইয়ে দুর্ঘটনায় 2 যন্ত্রশিল্পী নিহতের ঘটনায় লরি চালক গ্রেফতার, দুর্ঘটনার কারণ চালকের ঘুম। আবার আমন্ত্রণ 21 দেশের সংবাদে। কুষ্টিয়ায় লাহিনী লাঙ্গল বন্দর সড়কের 15 কিলোমিটার মানুষের গলার কাটায় পরিণত হয়েছে। এ সড়কে সংস্কার কাজ হয় না প্রায় 1 যুগ। কিছু কিছু জায়গায় রাস্তার অস্তিত্ব খুঁজে পাওয়াই মুশকিল। কার্পেটিং আর ইট খোয়া উঠে তৈরি হয়েছে বড় বড় গর্ত। এমন সড়কেই প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে অসংখ্য যানবাহন, ঘটছে দুর্ঘটনা। কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। কুমারখালী উপজেলার যদুবয়রা, চাপড়া, চাঁদপুর, পান্টি ও বাগুলাট ইউনিয়নের হাজার হাজার মানুষের জেলা সদর ও রাজধানীতে যোগাযোগের একমাত্র পথ এই ভাঙাচোরা ধুলোধূসর এই সড়ক। আবার ঝিনাইদহের শৈলকুপা উপজেলাবাসী প্রতিদিন এই সড়ক ব্যবহার করেন, কিন্তু দীর্ঘ প্রায় 1 যুগ ধরে এই সড়কের কোনো সংস্কার হয় না। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই সড়কে চলাচল করছেন মানুষ, ঘটছে দুর্ঘটনা, বিকল হচ্ছে যানবাহন। গাড়ি ঘোড়া চলাচলে খুব কষ্ট, প্যাসেঞ্জার উঠতে চায় না, কর্মকারী খাওয়া হয় না, গাড়ি ঘোড়া ভেঙে ভেঙে পড়ে থাকে। ভেঙে ছুড়ে পড়ছে এই রাস্তায়, এই রাস্তা তো চালানো যায় না, এই রাস্তায় গাড়ি। প্রতিদিন আমার যাওয়া লাগে, 2 বার যাওয়া লাগে। মানে রাস্তায় এত করুণ অবস্থা যা আসলে বলার না। বর্তমান শুষ্ক মৌসুমে রাস্তার দুপাশে বাসিন্দাদের জন্য বিপদ ডেকে এনেছে সড়কটি। রাস্তার ধুলো আর ইটের সুরকিতে দুর্ভোগে এলাকাবাসী। রাস্তা যাতায়াত করলে মাজার ব্যথা হয়, কোমরের ব্যথা, মাথার ব্যথা, গায়ের ব্যথা। এমন অবস্থা, ঘরে একটা কাপড় চোপড় ধোয়া কাপড় চোপড় আবার ফের ব্যবহার করতে গেলে আবার ধুতে হবে। টেন্ডার হলে ঠিকাদার কাজ না করায় সড়কটির এমন দৈন্যদশা। তবে নতুন করে টেন্ডার আহ্বানের উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শিগগিরই সড়কের কাজ শুরু হবে এমন আশ্বাস এলজিইডি কর্তৃপক্ষের। আমরা বিভিন্ন সময় চিঠিপত্র দিয়েছি এবং এটা আমরা চেষ্টা করেছি কাজটা ক্যান্সেল করে এটা নতুন করে আমরা ঠিকাদার নিয়োগ করব। অলরেডি কাজ আমার পক্ষ থেকে যতটুকু করার কথা এলজিইডি কুষ্টিয়ার পক্ষ থেকে আমি কাজ ক্যান্সেল করে এটা অনুমোদনের জন্য প্রকল্প পরিচালককে দিয়েছি। আশ্বাস নয়, দ্রুত সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়ার দাবি স্থানীয়দের। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। সাতক্ষীরার লক্ষ্মীদাড়ি সীমান্তে 1 কেজি 750 গ্রাম ওজনের স্বর্ণসহ একজনকে গ্রেফতার করেছে বিজিবি। বিজিবি জানায়, স্বর্ণের একটি বড় চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষ্মীদাড়ি সীমান্তে অভিযান চালায় তারা। এ সময় সীমান্তের বেড়ি বাঁধের কাছে হাফিজুল নামে একজনকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে 1 কেজি 750 গ্রাম ওজনের স্বর্ণ উদ্ধার করে বিজিবি। রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো আবার চালু ও বদলি শ্রমিকদের পাওনা টাকা সহ 10 দফা দাবিতে নরসিংদীতে ইউএমসি জুট মিলের অস্থায়ী শ্রমিকরা সমাবেশ করে। সকাল থেকে মিলগেটের সামনের সড়কে কর্মসূচি পালন করে তারা। অস্থায়ী শ্রমিক ও সিবিএ নেতারা জানান, অব্যাহত লোকসানের কারণ দেখিয়ে গত বছর নরসিংদীর ইউএমসি জুট মিল সহ দেশের সকল রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ ঘোষণা করা হয়। স্থায়ী ও অস্থায়ী শ্রমিকদের সব পাওনা পরিশোধ করার প্রতিশ্রুতিও দেয় শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়। কিন্তু এখনও প্রায় 3000 অস্থায়ী শ্রমিকের পাওনা 21 কোটি 17 লাখ টাকা পরিশোধ করা হয়নি। দাবি দ্রুত আদায় না হলে কঠোর কর্মসূচির ঘোষণাও দেন শ্রমিক নেতারা। সীমান্ত হত্যা, পাচার, চোরা চালান সহ সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে বিএসএফ এর সাথে সেক্টর পর্যায়ে বৈঠক করতে ভারতে গেছেন বিজিবির 10 সদস্যের প্রতিনিধি দল। বিএসএফ এর আমন্ত্রণে সকালে বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোবারক হোসেন ও রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল আনোয়ার লতিফ খানের নেতৃত্বে প্রতিনিধি দল সীমান্তের শূন্য রেখায় যান। সে সময় বিএসএফ এর রায়গঞ্জ সেক্টরের ডিআইজি এস.এ. শ্রীবাস্তব তাদের শুভেচ্ছা জানান। পরে বিজিবির প্রতিনিধি দলটি ভারতে যায়। ভারতের হিলি বিএসএফ ক্যাম্পে এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। এতে সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানায় বিজিবি। স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় উচ্চ আদালতের নির্দেশে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হাইড্রোলিক হর্ন অপসারণে গাজীপুরে অভিযানে নামে হাইওয়ে পুলিশ। বিকেলে গাজীপুরের চন্দ্রায় অভিযানের নেতৃত্ব দেন হাইওয়ে পুলিশ সুপার আলী আহমদ খান। তিনি জানান, যেসব গাড়িতে হাইড্রোলিক হর্ন পাওয়া গেছে সেগুলোকে 5000 টাকা জরিমানা ও মামলা দায়ের করা হয়। হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানায় তারা। আজকের অভিযানে 300 হাইড্রোলিক হর্ন অপসারণ করে প্রত্যেককে 5000 টাকা করে জরিমানা ও মামলা দায়ের করা হয়।
5 ঘন্টা বন্ধ থাকার পর আবারও হিলি স্থলবন্দর দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি রপ্তানি শুরু হয়েছে। আজ সকাল 7টা থেকে পণ্য খালাস করে খালি ট্রাক ভারতে গেলে বাধা দেয় বিএসএফ। হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, সীমান্তে ফিরতি ট্রাকগুলোয় কর্মী না থাকার কারণে জীবাণুনাশক ব্যবহার করেনি ভারতীয় কর্তৃপক্ষ। এ কারণে এসব ট্রাকের ফেরার উপর রোদ বসায় বিএসএফ। পরে জীবাণুনাশক কার্যক্রম আবারও শুরু হলে বেলা 12টার দিকে আবারও আমদানি রপ্তানির স্বাভাবিক কার্যক্রম শুরু হয়। মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে পাবনা সদরের বিলভাদুরিয়া গ্রামের মানুষজন। সকালে বিলভাদুরিয়া রেল লাইনের দুধারে অবস্থান নেন স্থানীয়রা। সে সময় তারা দাবি করেন, মাদক ব্যবসায়ীদের কারণে তরুণ সমাজ বিপথে যাচ্ছে, পাশাপাশি গুটি কয়েক সন্ত্রাসীর কারণে এলাকায় সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। তারা অপরাধীদের গ্রেফতারের দাবি জানান। স্বচ্ছ ও জবাবদিহিতামূলক পুলিশিং সেবা নিশ্চিত করতে কুমিল্লায় পুলিশ জবাবদিহিতার দর্পণ অনুষ্ঠিত হয়েছে। মুজিব বয়সের অঙ্গীকার, পুলিশ হবে জনতার স্লোগানে আজ দুপুরে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন পুলিশ সুপার ফারুক আহমেদ। জনগণের কাছে পুলিশের জবাবদিহিতা ও সেবা নিশ্চিত করার জন্য উদ্যোগটি নেওয়া হয়েছে বলে জানান তিনি। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার আহসানুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান সহ সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজশাহীতে শুরু হয়েছে 2 দিন ব্যাপী বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস পদ্মা জোনের কাবাডি প্রতিযোগিতা। সকালে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে খেলার উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন। রাজশাহী, চাঁপাই নবাবগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ ও পাবনার 6টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। উদ্বোধনী খেলায় চাঁপাই নবাবগঞ্জকে হারিয়ে জয়ী হয় সিরাজগঞ্জ দল। মঙ্গলবার বিকেলে প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এবার চট্টগ্রাম সংবাদ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে দুর্ঘটনায় 2 যন্ত্রশিল্পী নিহতের ঘটনায় লরি চালক আক্কাস আলীকে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ। ভোরে চট্টগ্রাম নগরীর আকবর শাহ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া লরির চালক আক্কাস আলী জানান, চলন্ত অবস্থায় তিনি ঘুমিয়ে পড়লে দুর্ঘটনা ঘটে। গেল শনিবার ভোরে মিরসরাই উপজেলার সোনা পাহাড় এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় যন্ত্রশিল্পী পার্থ প্রতিম গুহ ও হানিফ আহমেদ নিহত হন। আহত হন সঙ্গীত শিল্পী বিউটি সহ আরও 6 জন। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে মেরিন ফিশারিজ ক্যাডেটদের দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজাউল করিম। সকালে চট্টগ্রাম মেরিন ফিশারিজ একাডেমির গ্রাজুয়েশন প্যারেড অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। পেশা জীবনে ক্যাডেটরা অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করেন মন্ত্রী। ইফরাজ নূরের ক্যামেরায় রিপোর্ট করছেন শিউলি শবনম। সোমবার চট্টগ্রাম মেরিন ফিশারিজ একাডেমির ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় 39 ও 40তম ব্যাচের পাসিং আউট প্যারেড। ক্যাডেটদের অভিবাদন গ্রহণ করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজাউল করিম। পরে প্যারেড পরিদর্শন করেন তিনি। সমুদ্র সম্পদ রক্ষা ও দেশের স্বার্থে যে কোনো ত্যাগ স্বীকারে অঙ্গীকারাবদ্ধ হন ক্যাডেটরা। ক্যাডেটদের দেশ গড়ার কারিগর উল্লেখ করেন মন্ত্রী। আহ্বান জানান জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে। জাতির জনকের সৃষ্ট প্রতিষ্ঠান, সেখান থেকে যারা শিক্ষা, অভিজ্ঞতা, জ্ঞান নিয়ে যাচ্ছেন, তারা দেশের ভাবমূর্তি বৃদ্ধি করবেন। মেরিন ফিশারিজ একাডেমির অবকাঠামোগত উন্নয়নের আশ্বাস দেন মন্ত্রী। একাডেমিতে বিদেশি শিক্ষার্থী ভর্তির বিষয়ে কাজ চলছে বলেও জানান তিনি। ফিশারিজ একাডেমির থেকে যে সকল ক্যাডেটরা পাশ করে বের হবেন, তাদেরকে আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা দেওয়ার জন্য কোর্সের পরিসর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বাড়ানো হয়েছে। এবার 39তম ব্যাচে স্বর্ণপদক পেয়েছেন ক্যাডেট শাহাদ আক্তার এবং ক্যাডেট নাহিদুর রহমান। আর ক্যাডেট নন্দিনী কুণ্ড এবং আজমাইন সামি 40তম ব্যাচে স্বর্ণপদক পেয়েছেন। শিউলি শবনম,
একুশে টেলিভিশন, চট্টগ্রাম। কক্সবাজারে ব্লাস্টের নারী কর্মীর বিরুদ্ধে বিজিবির দায়ের করা 100 কোটি টাকার মানহানি মামলার অভিযোগ গঠন করেছে আদালত। দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে দুপক্ষের শুনানি শেষে ব্লাস্টের সেই নারী কর্মী ফারজানার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। ফারজানার মামলা থেকে অব্যাহতির আবেদন খারিজ করে দেন আদালত। গত বছরের 8 অক্টোবর টেকনাফে নারী কর্মীকে তল্লাশির পর বিজিবি সদস্যদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন তিনি, কিন্তু স্বাস্থ্য পরীক্ষায় ধর্ষণের আলামত পাননি চিকিৎসকরা। পরে 10 নভেম্বর ওই নারীর বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানির মামলা করে বিজেপি। চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় কালুরঘাট আইআরপি অ্যান্ড বুস্টার স্টেশনের গাইড ওয়াল নির্মাণ কাজে বাধা দেয় দুজনকে আটক করা হয়েছে। দুপুরে নগরীর বুস্টার স্টেশনে ওয়াসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশগ্রহণকারী ওয়াসার নির্বাহী প্রকৌশলী সৌমিত পাল জানান, মোহাম্মদ শওকত ইকবাল নামের এক ব্যক্তি 2010 সালে চট্টগ্রাম ওয়াসার বিরুদ্ধে আদালতে মামলা করেন। ওই মামলায় 2021 সালের 2 মার্চ চট্টগ্রাম ওয়াসার রায় পাওয়ার পরে গাইড ওয়াল নির্মাণ কাজে বাধা দেওয়ার কারণে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে 2 জনকে আটক করা হয়। বান্দরবনের সমথং পাড়ায় ভাল্লুকের আক্রমণে গুরুতর আহত ক্রোয়েল মুরিংকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে হেলিকপ্টারে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নিয়ে আসা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানেন, সমথং পাড়া দিয়ে পানি আনার পথে ক্রোয়েল মুরিং নামে ওই উপজাতি বৃদ্ধকে হঠাৎ করে ভাল্লুক আক্রমণ করে। পরে সেনা সদস্যরা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বইলপাড়া আর্মি ক্যাম্পে নিয়ে যায়। সেখান থেকে বিমান বাহিনীর হেলিকপ্টারে তাকে চট্টগ্রাম সেনানিবাসে নিয়ে আসা হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মুজিব বর্ষে শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি, এই স্লোগানে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসনের আয়োজনে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় এ আলোচনা সভা হয়। সভায় বক্তারা বলেন, খাদ্যে ভেজাল মিশ্রণ প্রতিরোধে বিশেষ নজরদারি রাখা প্রয়োজন। বক্তব্য দেন জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল মামুন মিয়া, জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক হাসানুজ্জামান, রাঙামাটি প্রেস ক্লাব সভাপতি শাখাওয়াত হোসেন রুবেল। দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ এস আলমের সহযোগিতায় কক্সবাজার বাইতুস শরীফ হাসপাতালকে একটি আধুনিক বাস উপহার দিয়েছে আঞ্জুমানে ইত্তেহাদ বাংলাদেশ। দুপুরে নগরীর ধনিয়ালা পাড়া বাইতুস শরীফ মাদ্রাসায় বাসটির চাবি তুলে দেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা মোহাম্মদ আব্দুল হাই নদভী এবং আঞ্জুমানে ইত্তেহাদ বাংলাদেশের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস মিয়া। এ সময় কক্সবাজার বাইতুস শরীফ হাসপাতালের পক্ষে বাসটির চাবি এবং কাগজপত্র বুঝে নেন হাসপাতালের পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ কামাল উদ্দিন, মাওলানা নজরুল ইসলাম ও মোহাম্মদ দেলোয়ার হোসেন। আরও উপস্থিত ছিলেন জেলা বাইতুস শরীফ কমপ্লেক্সের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল আজাদ। এরই সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। বাড়ছে করোনার সংক্রমণ, একদিনে মৃত্যু 26। শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে, স্বাস্থ্যমন্ত্রী। রিজার্ভের টাকা ব্যয় হবে অবকাঠামো উন্নয়নে, বললেন প্রধানমন্ত্রী। বিদেশি ঋণের দিকে তাকাতে হবে না বাংলাদেশকে। এবং বিভিন্ন স্থানে বাড়ছে ডায়রিয়া, আক্রান্তদের মধ্যে নারী শিশু বেশি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekusher.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekusher24 অনলাইন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন এবং একুশের সাথেই থাকুন।